সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের প্রতি কার্যদিবসের নিয়মিত আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি মৌসুমী আক্তার। আর শুরুতেই জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস, 2 ঘন্টা লেনদেনে ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স ইন্ডেক্সটি 22.97 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4575 পয়েন্টে। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি 13.13 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1795 পয়েন্টে। সরিয়া ভিত্তিক সূচকটি 2 ঘন্টা লেনদেনে 6.92 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1124 পয়েন্টে। মোট লেনদেন 211 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি তালিকায় উঠে এসেছে 2 ঘন্টা লেনদেনে 139টি কোম্পানি, দর হারিয়েছে 83টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে দর বৃদ্ধি তালিকায় উঠে এসেছে 157টি কোম্পানি, দর হারিয়েছে 86টি। এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দর বৃদ্ধি তালিকায় উঠে এসেছে 6টি ফান্ড, দর হারিয়েছে 8টি ফান্ডের দর। এ ছিল ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর 2 ঘন্টা লেনদেন শেষে। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা চাইলে এই অনুষ্ঠান চলাকালে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BIZO স্পেস আপনার নাম স্পেস আপনার মতামত দিয়ে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে যে কোনো অপারেটর থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন প্রাইলিংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলাম। আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। শুরুতে আমি পুঁজিবাজার প্রসঙ্গে যাব। আমরা দেখছি যে এই গেল সপ্তাহে যদিও কিছুটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছিল, কিন্তু গত 2 দিন ঢাকার পুঁজিবাজারের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখছি এবং এটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং 2 দিন আগে যে লেনদেনটা আমরা দেখেছি 500 কোটি টাকার ঘরে ছিল, এটা কিন্তু গত 1 মাস পরে এই লেনদেনটা হয়েছে। তো এই ধারাটা অব্যাহত কি থাকবে, আপনার কাছে কি মনে হয়? আমরা তো অবশ্যই আশাবাদী। স্পেশালি যেটা আমি বলবো যে লেনদেনের যে গতি, এটা অবশ্যই মার্কেটের জন্য একটা শুভ বা ভালো দিক। এবং লেনদেনের গতি যদি ভালো থাকে তখন কিন্তু ইনভেস্টের মধ্যে একটা কনফিডেন্স, যেটা আমরা আত্মবিশ্বাস বলি, সেটা কিন্তু গড়ে ওঠে যে না, সে তার যে শেয়ারটা কিনেছে সেটা আবার সে হয়তো বা সেল আউট করে বের হয়ে যেতে পারবে, তাই না? লিকুইডিটি যেটা আমরা বলি আর কি, লেনদেন যদি কমে যায় তখন সবার মধ্যে একটা শঙ্কা কাজ করে, ব্রোকারদের মধ্যে একটা শঙ্কা কাজ করে, তাদের বিজনেস কমে যায়। তো সব দিক যে জিনিসটা ইম্পর্টেন্ট, মার্কেট ওঠানামা থাকবে, সূচক বাড়বে, সূচক কমবে, একটা স্টেবল পর্যায়ে থাকবে, এটা সবই স্বাভাবিক প্রক্রিয়া। বাট লেনদেনের গতিটা এটা যদি স্বাভাবিক থাকে, একটা লেভেলে যদি বজায় থাকে, তাহলে কিন্তু এটা সবার জন্য স্বস্তির একটা বিষয় বলে আমি মনে করি। আচ্ছা, পুঁজিবাজারে কিন্তু আমরা নতুন একটা টার্মস শুনেছি এবার, যে ফাইন্যান্সিয়াল লিটারেসি, এটা পরিচালনার জন্য নতুন একটা বিভাগও তৈরি হয়েছে, একটা ডিপার্টমেন্ট চালু হয়েছে এবং বিনিয়োগকারীদেরকে এটার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা আসলে বিনিয়োগকারীদের জন্য কতটা সহায়ক হবে বলে আপনার মনে হয়? এবং আমি যেটা বলি যে এটা আমি মনে করি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের খুবই একটা যুগান্তকারী পদক্ষেপ, এবং এটা সরকারের সদিচ্ছাই এবং বিএসইসির আমি বলবো যে দক্ষ চিন্তা ভাবনার ফলেই কিন্তু তারা এই পদক্ষেপটা নিয়েছে, এবং এখানে অনেকেই ইনভলভ আছে। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন বলেন, তারাও কিন্তু এখানে সক্রিয়ভাবে তারা ভূমিকা পালন করবে, এবং আরও অনেকে এখানে স্টেক হোল্ডার আছে যারা এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাবে। এবং এটা আমরা আমি যতটুকু জানি যে আপনার রুট লেভেল পর্যন্ত, স্পেশালি বিভাগীয় শহর থেকে শুরু করে আরও কিছু জেলা পর্যায়ে কিন্তু এটা আলটিমেট স্প্রেড করবে, এবং এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি জানেন 10 সালে যে আমাদের মার্কেটে যে একটা ধস হয়েছিল, এর পিছনে মূল কারণ ছিল কিন্তু আপনার লিটারেসির অভাব। অনেক কিন্তু ফিনান্সিয়াল লিটারেসিটা কিন্তু অনেকের ছিল না, এবং অনেকে হুজুগে মার্কেটে এসেছিল, তারা না বুঝে শেয়ার কিনেছিল, এবং পরিস্থিতিতেই আছে যে অনেক বিনিয়োগকারী এটা বুঝছে না যে কিভাবে বিনিয়োগ করা উচিত। তারা যারা মার্জিন লোন যারা বুঝে না, তারাও মার্জিন লোনে চলে আসছিল, এবং অনেকে হয়তোবা 1 লাখ টাকা ইনভেস্ট করেছিল, তারা হয়তো আরো 5 লাখ টাকা তারা এখানে লোন নিয়েছিল। বাট এই জিনিসটা কিভাবে ম্যানেজ করবে সেই জ্ঞান কিন্তু তাদের ছিল না। তো এই ফিনান্সিয়াল লিটারেসি আপনার এই কোর্সটা যদি আমরা চালু করতে পারি, এবং এতে যদি আমরা অনেক ইনভেস্টকে যদি ইনভলভ করতে পারি, এবং তার ফলে তারা যে একটা এখানে জ্ঞান লাভ করবে, সেটা কিন্তু তারা মার্কেটে কাজে লাগাতে পারবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি মনে করি যে বিএসইসির পদক্ষেপ এটা আমি মনে করি খুবই একটা যুগোপযোগী পদক্ষেপ। এবং তারা আমি দেখেছি যে বিভিন্নভাবে তারা নট অনলি আপনার দেখছি আপনার নারী মেয়েদের জন্য কিন্তু তারা প্রশিক্ষণ সার্ভিস চালু রেখেছে, এবং পেপার পত্রিকা দেখে মাঝে মাঝে দেখি যে মেয়েদেরকেও তারা শিক্ষা দিচ্ছে, লিটারেসির আওতায় নিয়ে আসতেছে। তো এটা আমি মনে করি যে খুব ভালো একটা উদ্যোগ, এবং এখানে আমরা ব্রোকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ভূমিকা পালন করব, এবং আমরা যারা ব্রোকার হাউস যারা মেনটেন করি তারাও কিন্তু আমরা কিছু না কিছু প্রোগ্রাম করছি। এবং আমার ধরেন যে ঢাকার বাইরে কিছু শাখা আছে, এবং লাস্ট ইয়ার আমি একটা প্রোগ্রাম করেছি সিরাজগঞ্জে, আমার একটা প্ল্যান আছে আমরা সেখানে একটা প্রোগ্রাম করব, বা ফেনীতে করব, সাভারে, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এরকম প্ল্যান প্রোগ্রাম করছি, ছোট পরিসরে আমরা করব, যাতে আমাদের ইনভেস্টর ভাই বোনরা যারা আছেন তারা যেন মার্কেট সম্পর্কে জানতে পারে, যে মার্কেটে ইনভেস্ট করবে, তার যে আপনার কষ্টার্জিত টাকা সেটা সে কিভাবে রক্ষা করবে, এবং সেখান থেকে সে কিভাবে মুনাফা করবে, তার যদি এই নলেজটুকু না থাকে তাহলে তো সেটা করতে পারবে না।
আচ্ছা, বিনিয়োগকারীদের জন্য এটা সহায়ক হবে, তবে বাজারের গতিটা যদি আমরা ফিরিয়ে আনতে চাই সেক্ষেত্রে কি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে এগিয়ে আসা উচিত কিনা? অবশ্যই অবশ্যই এটা এগিয়ে আসতে হবে এবং সেই জন্য তাদের ক্ষেত্র তৈরি করতে হবে। বর্তমানে দেখেন যে আমাদের যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন তাদের অনেকে কিন্তু তারা একটু স্ট্যাক হয়ে আছেন, অনেকেই আছেন, অনেকে হয়তো বা একটু সক্রিয়তা তারা দেখাচ্ছেন, বাট অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু পারছেন না। কারণ আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের একটা রেগুলেটরি একটা ইয়ের কারণে, প্রবলেমের কারণে তারা অনেকেই নতুন করে ইনভেস্ট করতে পারছে না। ঠিক আছে, তো তার ফলেও কিন্তু আপনার মানে বাংলাদেশ ব্যাংক এখান থেকে বেশ কিছু ছাড় দিয়েছে এবং যার ফলে কিছু পলিসি এখানে টেক করার ফলে কিন্তু অনেকে একটু আপনার স্পেস পাচ্ছে নতুন করে ইনভেস্ট করার, বাট ওইভাবে কিন্তু এখন আসতে পারছে না। এবং আমি যেটা আজকে পেপারে দেখলাম যে এখানে নতুন একটা পলিসি বিএসইসি নিতে যাচ্ছে, সেটা হলো মার্কেট মেকার। মার্কেট মেকার কিন্তু আমাদের এখানে বলবো যে এটা একটা মার্কেটকে তৈরি করার জন্য, ভাইব্রেন্সি আনার জন্য কিন্তু মার্কেট মেকার দরকার আছে। এবং এইটাকে যদি আমরা চালু করতে পারি বা এই পদক্ষেপ যদি আমরা নিতে পারি, এটা আসলে কতটা সহায়ক হবে? অবশ্যই সহায়ক হবে, বিকজ মার্কেট মেকার যারা থাকবে যারা, তারা ডেফিনেটলি ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসবে এবং তারা কিন্তু এই বিষয়টা জানে। ঠিক আছে, যে কিভাবে ইনভেস্ট করতে হবে, তার পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হবে এবং কোথায় সে ইনভেস্ট করবে, তার সেই নলেজটুকু আছে। এবং তারা যখন মার্কেটে যখন ভাইব্রেন্সি আসবে, যখন দেখবে যে না শেয়ার জাস্ট বেশি ওভার প্রাইস হয়ে যাচ্ছে, তখন সেটাকে তারা হয়তো বা কুল ডাউন করতে পারবে, বা কমে গেলে তখন সেখানে তারা কিন্তু বাই দিতে পারবে। এবং এটাই কিন্তু মার্কেট মেকারের ভূমিকা। আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখেছি সিডিবিএল এর চার্জ কমানো হয়েছে 50 টাকা, এটা খুবই কম। আপনার কাছে কি মনে হয়? না, আসলে এটা কিন্তু আমাদের অনেক দিনের দাবি ছিল। এটা কি আসলে সহায়ক হবে? 50 টাকা কমানোটা কি আপনার কাছে মনে হয়? অ্যানুয়াল চার্জটা 50 টাকা কমিয়েছে, যেটা হ্যাঁ এটা আসলে তাও তো কিছু তো কমেছে, কিছু কমেছে। এটা মার্কেটের জন্য অবশ্যই ইনভেস্টর যারা বিও অ্যাকাউন্ট হোল্ডার তাদের জন্য কিছুটা হলো স্বস্তি দিবে, বাট এটা কিন্তু আরেকটু রিভাইজ করার হয়তো বা সময় সুযোগ সামনে আসতে পারে। কারণ একটা জিনিস আপনি দেখেছেন যে এই বছর লাস্ট প্রায় 2.5 লাখ বিও অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু একটা আমি মনে করি অ্যালার্মিং দিক। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের বিনিয়োগকারী ভাইরা যারা এখানে অ্যাকাউন্ট খুলেছিল তারা কেন বন্ধ করে চলে যাচ্ছে, কেন? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। মানে আস্থা ফিরিয়ে আনতে পারছে না, এর কারণে কি তারা? না, আস্থার বিষয় এখানে হয়তোবা চার্জ তারা ভাবছে তার ইয়ারলি এখানে 500 টাকা চার্জ দিবে, তাই না? সেভাবে তার যদি নট অনলি সিডিবিএল চার্জ, তাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতে হয় এবং তাকে মিনিমাম তার হয়তো একটা ব্যালেন্স ব্যাংকে রাখতে হয়, অথবা প্রতি বছর সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার কিছু টাকা কাটা যায় এবং কোনো ব্যাংক তো আমি জানি যে 1000 টাকাও কেটে নেয়। তো যার ফলে অনেক বিনিয়োগকারী মনে করে যে না, আমি অ্যাকাউন্টটা কেন রাখবো, সেই জন্য হয়তো অনেকে জিনিসটা এখানে হয়তো বন্ধ করে দিচ্ছে। বাট এই জিনিসটা নিয়ে আমার মনে হয় যে চিন্তা করার সময় আসছে যে এই অ্যানুয়াল ফি যেটা, সেটাকে আরেকটু যৌক্তিক পর্যায়ে আনা যায় কিনা। ঠিক আছে, এই জিনিসটা ভাবার। প্লাস ব্যাংকগুলোর ক্ষেত্রে যে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম যে একটা চার্জ, ইয়ারলি চার্জ, সেটা একটা যদি সব ব্যাংকের জন্য একই রকম হয়, মিনিমাম যদি করে, তাহলেও আমার মনে হয় যে এটা ভালো। সেক্ষেত্রে আমরা আমাদের ইনভেস্টর যারা, বিও অ্যাকাউন্ট হোল্ডার যারা, তাদেরকে আমরা রক্ষা করতে পারবো। আপনি এখানে ব্যাংকের কথা বললেন, আমরা দেখছি যে ব্যাংকের প্রতিষ্ঠান যেগুলো আছে তারা কিন্তু প্রফিট করছে, কিন্তু ব্যাংকের শেয়ারের দরটা কেন বাড়ছে না? আচ্ছা, এটা একটু ভিন্ন বিষয়। আসলে যে কোনো শেয়ার বাড়বে এটা বা কমবে, এটা একটা আবার থিওরি আছে। এটা কারণ হলো আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তো হয়তো অনেক সময় দেখা যাচ্ছে অনেক শেয়ার, ব্যাংকের শেয়ারই তার আর্নিং ভালো আছে, ইপিএস অনেক ভালো, অথবা পি রেশিও তার অনেক কম, তারপর দেখা যাচ্ছে ইনভেস্টরও সেভাবে সেই স্টকে তারা কনফিডেন্স পাচ্ছে না, বা তারা ওই জিনিসটা ওইভাবে বাড়ছে না, ওই শেয়ারটা বাড়ছে না। এর পিছনে মূল কারণ হলো আপনার সাপ্লাই। যদি সাপ্লাই বেশি থাকে, যদি সেলার বেশি থাকে মার্কেটে, তাহলে ডেফিনেটলি এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে প্রাইস ওইভাবে আপনার আসবে না, উঠবে না। ঠিক আছে, ডিমান্ড ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো এটা এক সময় হয়তো বা দেখা যাবে যে আপনার বাড়তে পারে। 2010 সালের পরে যে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী যারা আছেন তাদের জন্য কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে, যে স্বল্প সুদের ঋণ দেওয়ার একটা সুযোগ। এই ঋণের জন্য একটা 900 কোটি টাকার তহবিল ছিল। এখান থেকে দেখা হয়েছে যে 1 বছর মেয়াদ বাড়ানোর পরেও ঋণ যারা বিনিয়োগকারী আছেন তারা কিন্তু আগ্রহ দেখাচ্ছে না ঋণ নেওয়ার, এবং গত 3 মাসের মধ্যেও কোনো বিনিয়োগকারী ঋণ নেয়নি। এর কারণটা কি? আসলে হ্যাঁ, এই ব্যাপারে আমি খুব বেশি কিছু বলতেও চাই না। সম্ভবত আইসিবির একটা ফান্ড ছিল, যেটা বাংলাদেশ ব্যাংক তারা স্বল্প সুদে আইসিবি কে দিয়েছিল, এবং আইসিবি থেকে আবার বিভিন্ন ব্রোকারেজ হাউস বা বিভিন্ন আপনার মার্চেন্ট ব্যাংক তারা আপনার এই লোনটা নিয়েছিল। তো আমি একটা জিনিস বুঝি যে 2010 সালে যে মার্কেট যে ধসের যে মূল কারণ, তার একটা মেইন কারণ ছিল কিন্তু আপনার মার্জিন লোন, এবং সেটা হলো আপনার রেশিওটা অনেক হাই ছিল। দেখা যাচ্ছে যে কোনো মার্চেন্ট ব্যাংক সেটা 1:5 বা আরও বেশি, অনেকে গোপনে আরও বেশিও তারা দিয়েছে, এবং এই জিনিসটাই মার্কেটের জন্য কাল হয়েছিল। এবং যার ফলে যখন ওভার প্রাইস হয়েছিল বা শেয়ারের, ওই সময় তারা কিন্তু জিনিসটা মানে ম্যানেজ করতে পারেনি, যার ফলে কিন্তু আমরা দেখেছি যে আপনার যখন পড়া শুরু করলো মার্কেট,
ঠিক আছে, ডাউন স্লাইড যখন হওয়া শুরু করলো, তখন কিন্তু মানে কোনোভাবে জিনিসটা আমরা ঠেকা দিতে পারিনি। জিনিসটাকে আমরা ঠিক পজিশনে নিয়ে যেতে পারিনি, এবং মার্জিন লোনটাই মেন কারণ ছিল। এই জন্য আমি বিনিয়োগকারী ভাইদেরকে বলবো, মার্জিন লোন নেওয়ার আগে অবশ্যই তার দুইবার চিন্তা করা উচিত যে সে ফান্ড ম্যানেজমেন্ট কিভাবে করবে, করতে পারবে কিনা, এবং এই বিষয়টা সে বুঝে কিনা। বুঝলে সে মার্জিন লোনে যাবে। যদিও এখন জিনিসটা খুবই স্ট্রিক্ট পর্যায়ে চলে আসে, 1:0.5। আমি জানি যে কোনো মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউস 0.5 নিয়ে উপরে তারা লোন দিতে পারে না, এটা বিএসসিসির একটা গাইডলাইন অনুযায়ী, যার ফলে হয়তো এখন একটু রিস্কটা কম। হ্যাঁ, বাট এটা কিন্তু 10 সালে বা তার আগে কিন্তু এরকম ছিল না। কৌশলগত বিনিয়োগকারী খুঁজে বের করার জন্য পুঁজিবাজারে নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ডিসেম্বর পর্যন্ত কি আসলে কৌশলগত বিনিয়োগকারী খুঁজে বের করা সম্ভব? আসলে এটা হলো ঢাকা স্টক এবং এক্সচেঞ্জ। এটা আসলে পুঁজিবাজারের জন্য কতটা দরকার? এটা কি সহায়ক হবে? হ্যাঁ, এটা আসলে ইনডাইরেক্টলি আমরা মানে হয়তো বা পুঁজিবাজারের জন্য পজিটিভ কিছু হবে, বাট বিষয়টা আমি একটু আপনাকে বলি। এই জিনিসটা হলো আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাং স্টক এক্সচেঞ্জ এখন ডিমিউচুয়ালাইজ এক্সচেঞ্জ। আমরা কিন্তু আগে নন প্রফিটেবল অর্গানাইজেশন ছিলাম, এখন আমরা প্রফিটেবল। তো আমাদের এই ডিমিউচুয়ালাইজেশন যে স্কিম, সেই স্কিমের আওতায় কিন্তু আমরা বাধ্য, আমাদের যে শেয়ার আছে যা, তার 60% শেয়ার কিন্তু আমাদেরকে বিনিয়োগকারীদের ভাইদেরকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাদের কাছে আমার বিক্রি করতে হবে। তার মধ্যে আপনার 25%, ম্যাক্সিমাম 25% হলো আপনার স্ট্র্যাটেজিক ইনভেস্টর, যেটা আপনি বললেন, যার কথা বললেন এই, আর বাকি 35% আমরা যারা সাধারণ বিনিয়োগকারী যারা, তারা আইপিওর মাধ্যমে তারা এখানে অ্যাপ্লাই করবে। তো এখানে একটা বাধ্যবাধকতা আছে বিএসসিসি, তার মানে তার যে আমাদের যে ডিমিউচুয়ালাইজেশন যে স্কিম বা অ্যাক্ট আছে, সেখানে বলা আছে 3 বছরের মধ্যে আপনাকে স্ট্র্যাটেজিক বিনিয়োগকারী খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এবং তাদের কাছে আপনার মিনিমাম হলো শেয়ার দিতে হবে, এবং সেটা বলা নাই যে সর্বোচ্চ মানে সর্বোচ্চ 25%, বাট মিনিমামটা বলা নাই। আপনি 2-5 মানে যতটুকু দিতে পারেন ওইটুকু দিলেও চলবে। বাট এই ব্যাপারে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের ম্যানেজমেন্ট বলেন, বোর্ড বলেন, তারা চেষ্টা করছে এবং কাজ শুরু হয়েছে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন বিদেশি কোম্পানির সাথে, লাইক বিভিন্ন স্টক এক্সচেঞ্জের সাথে আমরা কথা বলছি, প্লাস বিভিন্ন বিদেশি ব্যাংকের সাথেও কথা নিশ্চয়ই বলবে বা বলছে। ঠিক আছে, এবং এটা যদি আমরা ভালো কোনো এখানে ব্যাংক বা কোনো স্টক এক্সচেঞ্জ যদি আমরা আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার করতে পারি, তাহলে যে জিনিসটা হবে যে এখানে তারা ম্যানেজমেন্টে আসবে, তাদের একজন ডিরেক্টর এখানে আসবে, এবং সেক্ষেত্রে তারা ঢাকা স্টক এক্সচেঞ্জকে, হ্যাঁ, তারা হয়তো বিভিন্ন অ্যাডভাইস দিতে পারবে যে না, আপনারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে এইভাবে স্টক এক্সচেঞ্জ পরিচালিত হয় এবং মুনাফা এইভাবে বৃদ্ধি করা যায়, আপনারা এভাবে আরো আধুনিক বা আরো মডার্ন হন, আপনাদের ইকুইপমেন্ট আরো মডার্ন করেন, ডেভেলপ করেন, ওই তারা অ্যাডভাইসগুলো দিতে পারবে, যার ফলে এখানে মার্কেটটা হয়তো বা ওরকম ভাবে ভাইব্রেন্ট তখন হতে পারে বা গতিশীলতা আসতে পারে, এবং সেদিক দিয়ে আমাদের মার্কেট বেনিফিটেড হতে পারে। এবং যদি আমরা ডিসেম্বরের মধ্যে করতে নাও পারি, এবং আমরা যদি উপযুক্ত যদি এখানে প্রমাণ দিতে পারি যে আমরা চেষ্টা করেছি, আমরা স্ট্র্যাটেজিক পার্টনার পাইনি, তখন আমরা যদি বিএসসিসিতে যদি আমরা অ্যাপ্লাই করি যে আমরা চেষ্টা করেছি, তখন আমরা হয়তো বা তাদের থেকে একটু সময় আমরা হয়তো বা পেতে পারি। আচ্ছা, আমরা এই ব্যাপার নিয়ে আরো আলোচনা করব, আমাদের একটা বিরতির সময় হয়েছে। ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ব্যবসাপাতি সারাদিনে। বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম আমাদের আজকের অতিথি প্রাইলিংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলামের সাথে। আবারও ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা দেখেছি যে 6 মাসের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের যে 6 মাসের আর্থিক প্রতিবেদন, এই প্রতিবেদনটা কি আসলে পুঁজিবাজারের উপর কোনো প্রভাব ফেলছে? অবশ্যই, এবং আমরা কিন্তু তার প্রতিফলন দেখতে পাচ্ছি, এবং স্পেশালি আমি যেটা বলবো যে আপনার লেনদেনের গতি দেখলেই বোঝা যায় যে এখানে নতুন কিছু ইনভেস্টর তাদের আনাগোনা এখানে বেড়েছে, এবং লেনদেন যেহেতু বেড়েছে, এবং আপনি যদি দেখেন যে ম্যাক্সিমাম যারা যে সমস্ত লিস্টেড কোম্পানি যে আছে তাদের ডিসক্লোজার চলে আসছে অনেকেরই, এবং মানে অধিকাংশই কিন্তু পজিটিভ, এবং যার ফলে আমাদের মার্কেটের যে গড় যে পি রেশিও যেটা, সেটা কিন্তু কমে এসেছে, এবং এটাই লুক্রেটিভ কিন্তু। ঠিক আছে, একটা মার্কেটে ইনভেস্টমেন্ট করবে ইনভেস্টররা, তারা কিন্তু এভারেজ মার্কেট পি রেশিও দেখে, এবং যদি দেখে যে না মোটামুটি পি রেশিওটা হয়তো 15 নিচে বা আরো নিচে নেমে আসছে, তখন কিন্তু লুক্রেটিভ, এবং এই জন্যই কিন্তু আমরা দেখছি মার্কেটের একটু গতি বৃদ্ধি পাচ্ছে, এবং সূচকেরও কিন্তু আমরা ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখছি যে শেয়ার বাজারে ক্রমে কিন্তু মেয়াদি মিউচুয়াল ফান্ডের সংখ্যা কমে যাচ্ছে। আগে ছিল 41টা, এখন 36টি আছে। কেন এভাবে কমে যাচ্ছে মিউচুয়াল ফান্ডের সংখ্যা? আপনি দেখেন, হ্যাঁ, প্রথমেই তো আপনি বলেন যে মেয়াদি, তাই না? তো মেয়াদি ফান্ড যেটা, তাই না, তার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, হয়তো বা 10 ইয়ার্স থাকে, হয়তো 5 ইয়ার্স থাকে, বা মোর দেন 5 ইয়ার্স, হয়তো বা 10 ইয়ার্সের বেশিও অনেক সময় পারমিশন পায়। তো তার একটা টাইম টেনিউর শেষ হওয়ার পর তো নিশ্চয়ই এটা বন্ধ হয়ে যাবে, এবং সেরকমই প্রক্রিয়া কিছু মিউচুয়াল ফান্ড বন্ধ হয়েছে, বাট এটা চলমান প্রক্রিয়া, বন্ধ যেমন হবে আবার নতুন কিছু ফান্ডের পারমিশন হচ্ছে, এবং আজকে আমি দেখলাম যে নতুন একটা ফান্ড পারমিশন পেয়েছে। বাট প্রবলেম যেটা হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজ করছেন, তাদের শুধুমাত্র ফান্ড ম্যানেজ করলেই হবে না, এই ফান্ডে মানুষকে আকৃষ্ট করার জন্য কিছু কার্যক্রম হাতে নিতে হবে। হ্যাঁ, এবং অনেক মিউচুয়াল ফান্ড আমরা দেখেছি, আমি
পত্রিকা বা পেপার বা বিভিন্ন ডকুমেন্টস যেটা দেখলাম যে তাদের যে এনএভি আছে তার তুলনায় মার্কেটে কিন্তু কম রেটে তাদের কিন্তু কম প্রাইসে সেই ফান্ডটা ট্রেড হচ্ছে এবং তারা যেভাবে তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করতেছে তার রিফ্লেকশনে কিন্তু আমরা মার্কেটে দেখতে পাচ্ছি না। কারণটা হলো যে ইনভেস্টররা ওই মানে এই সেক্টরটার প্রতি তারা একটু কেমন যেন অনীহা তাদের আছে, তারা ওই অথচ এটা কিন্তু একটা সেফ সেক্টর হওয়া উচিত ছিল এবং যারা মার্কেটটা কম বুঝে, ক্যাপিটাল মার্কেটে যাদের আনাগোনা নতুন, তারা কিন্তু প্রথমেই শুরু করার কথা মিউচুয়াল ফান্ড দিয়ে, বিকজ এটা একটা সেফ গার্ড এবং সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সে বছর শেষে একটা রিটার্ন পাবে, এটার মোটামুটি একটা নিশ্চয়তা পাওয়া যায়। তো এই জিনিসটাই আমাদের মনে করি যে ফান্ড ম্যানেজারদেরকে আরেকটু উদ্যোগ হতে হবে এবং তাদেরকে আরেকটু আমি মনে করি যে ঐক্যবদ্ধভাবে এবং সুন্দরভাবে ফান্ডটা যদি তারা যদি ম্যানেজ করে এবং ইনভেস্টরদের কনফিডেন্স তারা যদি তৈরি করতে পারে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে এখানে অনেকে ইনভেস্ট করবে এবং সময় লাগবে একটু, আমার মনে হয় যে কিছু সময় হয়তো আরো লাগবে, ইনভেস্টরদের নিশ্চয়ই ইন্টারেস্ট এখানে বাড়বে। নতুন ভাবে তো আইপিও আসছে বাজারে, কিন্তু অনেকেই কিন্তু আইপিওটা চাচ্ছে আবার চাচ্ছে না, এর কারণটা কি? এবং ভালো মানের আইপিওটা আসলে তো বাজারে খুব অবশ্যই আমাদের বর্তমানে বিএসসিসি যে কাজটা করেছে, আইপিওর যে পদ্ধতিটা যে তারা যে চালু করেছে এখানে, এটা ডেফিনেটলি প্রশংসার দাবি রাখে এবং আপনারা জানেন যে আইপিওর দুইটা পদ্ধতি এখন আমাদের এখানে বাজারে চালু আছে, একটা ফিক্সড প্রাইস মেথড আর একটা বুক বিল্ডিং মেথড, এবং দুইটা পদ্ধতির ক্ষেত্রে কিন্তু এখানে আপনার সাধারণ বিনিয়োগকারীর পাশাপাশি ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে এখানে আপনার সংযুক্ত বা সম্পৃক্ত করা হয়েছে এবং এইটাই আমি মনে করি সবচেয়ে যুগোপযোগী সিদ্ধান্ত। কারণ আমরা এর আগে যেটা দেখেছি যে আপনার শেয়ার প্রাইস ওভার প্রাইস হয়ে যাচ্ছে, হয়তোবা তারা একটা কমিশন অথবা একটা শেয়ারকে তারা পারমিশন দিয়েছে 10 টাকায়, তাই না? দেখা যাচ্ছে যে মানে শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীর হাতেই শেয়ার ছিল, হ্যাঁ, কিছু হয়তোবা সিন্ডিকেট কোনো একটা মহল হয়তোবা তারা কারসাজি করে শেয়ারের দাম হয়তো 50 টাকা 100 টাকা এরকম লেভেলও তারা তুলে নিয়েছে এবং একটা স্টেজে তারা শেয়ারটা প্রাইসটা ধরে রেখে দেখা যাচ্ছে অনেককেই এখানে ইনভলভ করেছে এবং পরবর্তী দেখা যাচ্ছে শেয়ার প্রাইস আবার সেই তার ফেস ভ্যালুতে চলে আসছে এবং এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কে? যারা এখানে এই মার্কেট যারা মানে কম বুঝে বা যারা বুঝিনি না বুঝে ইনভেস্ট করেছিল তারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন এই যে পলিসি যেটা আমরা নিয়েছি, যেটা বিএসসিসি যেটা চালু করেছে, নতুন যে আপনার আইপি পলিসি, এখানে ইনস্টিটিউটদের আমি মনে করি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 50 থেকে 60% তাদের ইনভলভ করা হয়েছে। ঠিক আছে, যখনই একটা শেয়ার ওভার প্রাইস হয় তখন এটা কিন্তু সাধারণ বিনিয়োগকারী বুঝে না, তারা ভাবে যে হয়তো আরো বাড়বে, আর হয়তো তার শেয়ারটা বাড়তে পারে, সে তখন কিনতে থাকে অথবা যার হাতে আছে সেটা বেচে না, তখন শেয়ারের দাম হু করে বাড়তে থাকে। বাট ইনস্টিটিউট কিন্তু সেই বিহেভটা করবে না। যখন দেখবে 10 টাকার শেয়ার, সে 10 টাকা করে শেয়ার পেয়েছিল আইপিও এর মাধ্যমে, একটা ইনস্টিটিউট, হ্যাঁ, এলিজিবল ইনভেস্টর আমরা যাদেরকে বলি, ইনস্টিটিউশনাল এলিজিবল ইনভেস্টর, সে যখন দেখবে এই প্রাইসটা তার হয়তো পি রেশিও থেকে অনেক দূরে, হয়তো 30 বা 40 পি রেশিওতে চলছে শেয়ারটা, তখন সেই ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু সেই শেয়ারটা ধরে রাখবে না, সে বিক্রি করে দিবে এবং যার ফলে মার্কেট কিন্তু কুল ডাউন হবে এবং এটা হলো চেক এন্ড ব্যালেন্স। এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের মার্কেটের প্রেক্ষাপটে আমাদের যে এডুকেশনাল যে মানে স্ট্যাটাস বা কন্ডিশন আমাদের বিনিয়োগকারীদের, সেক্ষেত্রে মনে করি যে এটা একটা যুগোপযোগী একটা সিদ্ধান্ত এবং এখানে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি ইনস্টিটিউটদের সম্পৃক্ত করেছে এবং এর ফলে কিন্তু মার্কেট চেক এন্ড ব্যালেন্স পাবে, স্টেবিলিটি পাবে। বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যাদের মধ্যে একটা কর্পোরেট সংস্কৃতি গড়ে উঠেছে। এইসব প্রতিষ্ঠান যদি পুঁজিবাজারে আসে তাহলে কিন্তু পুঁজিবাজারের জন্য অনেকটা ভালো হবে। কেন এই প্রতিষ্ঠানগুলো আসছে না এবং এই প্রতিষ্ঠানগুলো আনার দায়িত্ব কাদের? অবশ্যই ভালো প্রশ্ন এটা আপনার। ডেফিনেটলি এখানে উদ্যোগ অনেকেরই নিতে হবে। যেমন আমরা যারা স্টক এক্সচেঞ্জে যারা আছি, ঠিক আছে, এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা ভূমিকা আছে, তারাও এখানে কিছু ভূমিকা পালন করবে। তবে সবচেয়ে বেশি ভূমিকা যারা পালন করতে পারে মার্চেন্ট ব্যাংকার যারা আছেন এবং যাদের এই ব্যাপারে লাইসেন্স যাদের আছে, ঠিক আছে, ফান্ড বলবো আমরা যারা ইস্যু ম্যানেজার যারা, তাদেরই সবচেয়ে বড় ভূমিকা এবং তারা ভালো ভালো কোম্পানির কাছে তাদের যেতে হবে এবং মার্কেট সম্পর্কে বোঝাতে হবে যে আগের সিনারিও এবং বর্তমান সিনারিও এক না, ভিন্ন। হ্যাঁ, আগে ভিন্ন পদ্ধতিতে ভিন্নভাবে হয়তো বিভিন্ন পার্সু করে হয়তো বা এখানে মার্কেটে লিস্টেড হতো, এখন সেই সিনারিও নাই। এখন আপনি আপনার যোগ্যতার ভিত্তিতে আপনার সেই মূল্যটা আপনি পাবেন, বিকজ এখানে দুটো ওয়ে আছে। ফিক্সড প্রাইসে আসলে 10 টাকা, যেটা তার ফিক্সড রেট, সেই রেটে আসতে হবে। আর না হলে বুক বিল্ডিংয়ে আপনি যে রেট চান সেই রেটই হতে পারে যেটা মার্কেট ডিমান্ড করবে। ঠিক আছে, তো যদি কোম্পানি ভালো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ইনভেস্টর বেশি দামেও শেয়ার কিনতে পিছপা হয় না। তো আমি মনে করি যে এখন কিন্তু আপনার মানে সময়টা বদলেছে, এখন চাইলে ভালো ভালো কোম্পানির কাছে আমরা যেতে পারি, কর্পোরেট হাউসের কাছে আমরা যেতে পারি, তাদেরকে আমরা প্রস্তাব দিতে পারি, বলতে পারি যে না, এখন সিনিয়র ভিন্ন, আপনারা আপনাদের প্রপার প্রাইসটা, ইস্যু প্রাইসটা আপনারা পাবেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আলোচনায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।